আমাদের পরবর্তী ভিডিও প্রোটিন। এর আগে আমরা কার্বোহাইড্রেট পড়েছিলাম, কার্বোহাইড্রেট ডিটেলস পড়েছি। এবার আমরা যেমন বলেছিলাম নেক্সট ভিডিওটা আমরা প্রোটিনের ওপর নিয়ে আসবো। এখন আমরা প্রোটিনস যখন পড়বো, প্রথমেই দেখা যাক যে প্রোটিন কি। কার্বোহাইড্রেটের মতন আমাদের প্রোটিনেও দেখো কি বলেছিলাম যে কি নিয়ে তৈরি, না কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে তৈরি। কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। প্রোটিনেও তাই আছে, কিন্তু প্রোটিনের এর পরে একটি অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে যার নাম নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন অ্যাড হলো, এই উপাদানটি প্রোটিনে আছে। তাহলে তোমরা দেখো, তোমরা পড়েছো যে পতঙ্গ উদ্ভিদরা কি করে, না পতঙ্গকে ভক্ষণ করে। কেন করে? না তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। তো প্রোটিনের চাহিদাটা কি করে পূরণ হয়? না পতঙ্গদের যে স্ট্রাকচারাল প্রোটিন আছে তাতে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটা ভক্ষণ করে বলে তাদের নাইট্রোজেন চাহিদা পূরণ হয়। কোনো সূক্ষ্ম প্রশ্ন আমরা প্রোটিনের সঙ্গে অ্যাটাচ করে দিলাম, ঠিক এইভাবে বুঝে পড়তে হবে। তাহলে প্রোটিনে কী কী উপাদান রইল? কার্বন রইল, হাইড্রোজেন রইল, অক্সিজেন রইল, আর আমি কি অ্যাড করলাম? নাইট্রোজেন। তাহলে কি সবসময় নাইট্রোজেনই থাকবে? না, নাইট্রোজেন ছাড়াও কখনো কখনো সালফার থাকতে পারে, আবার কখনো কখনো ফসফরাসও থাকতে পারে। সো দিজ আর দ্য এলিমেন্টস অফ প্রোটিন। তাহলে বোঝা গেল প্রোটিনে কী কী থাকতে পারে। এবার এই প্রোটিনকে আমরা কি বলি? আমরা জানি যে আমরা প্রোটিনকে ম্যাক্রোমলিকিউল বলি, যেমন কার্বোহাইড্রেটকে ম্যাক্রোমলিকিউল বলি, প্রোটিনকে ম্যাক্রোমলিকিউল বলি। আমরা অলরেডি পড়াশোনা করে এসেছি লিপিডকে কিন্তু আমরা বেসিক্যালি ম্যাক্রোমলিকিউলস বলি না। লিপিড অ্যাকচুয়ালি কি? লিপিড অ্যাকচুয়ালি মাইক্রোমলিকিউলস। কেন? বিশদে আমরা অলরেডি আলোচনা করেছি। সো প্রোটিন কি? একটা ম্যাক্রোমলিকিউল। আমি আগের দিনও কথাটি বলেছিলাম যে তাহলে এর যদি কমপ্লিট হাইড্রোলাইসিস হয়, অর্থাৎ সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ হলে আমরা কি পাবো? না আমরা সম্পূর্ণ প্রোটিনের যদি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ হয় আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। তাহলে কেন? তাহলে আমরা জিনিসটা একটু ভালো করে দেখে নিই যে কেন এরকম ঘটনা। যদিও আমরা আগে একবার তোমাদের দেখিয়েছিলাম। দেখো প্রোটিন কি করে তৈরি হয়? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পর 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 যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করে। একটা পলিপেপটাইড একটা প্রোটিন হিসেবে কাজ করতে পারে, বা অনেকগুলো পলিপেপটাইড একসঙ্গে যুক্ত হয়ে প্রোটিন হিসেবে কাজ করতে পারে। তো এখন ধরা যাক এইগুলোকে, গোলগুলোকে যদি আমি অ্যামাইনো অ্যাসিড ধরি, তাহলে এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পর পর যুক্ত হয়েছে। তো এমনি তো যুক্ত হবে না, তারা নিজেদের মধ্যে কিছু বন্ড বা বন্ধনী থাকবে। সেই বন্ধনীগুলির নাম কি? এই বন্ধনীটির নাম হচ্ছে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ধনী, পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ। বন্ডকে ইংরেজিতে লিঙ্কেজও বলা হয়। সো পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ। তো পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ কি করে? না দুটো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে। তাহলে এইরকম পেপটাইড বন্ধনীর মাধ্যমে পর 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 অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করছে? একটা পলিপেপটাইড তৈরি করছে, অথবা একটা প্রোটিন তৈরি করছে। তাহলে এই প্রোটিনটাকে যদি আমি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ কথাটির অর্থ হচ্ছে জলের উপস্থিতিতে এই বন্ডগুলোকে ভাঙলো, মিন প্রেজেন্স অফ ওয়াটার। তাহলে কি হবে? এই বন্ধনীটা ভাঙলো, এই বন্ধনী ভাঙলো, এই বন্ধনী ভাঙলো, এরকম যেতে আলটিমেটলি এই বন্ধনীটা ভাঙলো। তো আমি কি পাচ্ছি? এই ঘটনাটা ঘটে এরকম শুধু কিছু গোলগুলো পাচ্ছি। তাহলে এই গোলগুলো কি? এই গোলগুলোই অ্যামাইনো অ্যাসিড, এই গোলগুলোই অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে, বারবার বলছি প্রোটিনের সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে, কমপ্লিট হাইড্রোলাইসিস হলে আমরা কি পাবো? শুধু অ্যামাইনো অ্যাসিডস পাবো। এখন many amino acids are joined together by peptide bond to form a polypeptide chain. One polypeptide chain or more than one polypeptide chain together form protein. তাহলে একটা ভালো করে মাথায় রাখতে হবে। অনেকেই শুধু বলে যে মানে তোমার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। আমরা ঠিক এইভাবে ভাববো না। আমরা কিভাবে ভাববো? আমরা এইভাবে ভাববো যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো কি হয়েছে? যুক্ত হয়ে কি তৈরি করে? না অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয় দুটো জিনিস তৈরি করতে পারে। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি করলো। এই পলিপেপটাইড চেন ইটসেলফ ক্যান অ্যাক্ট অ্যাজ প্রোটিন। এই একটা পলিপেপটাইড চেনই প্রোটিন হিসেবে কাজ করতে পারে। যেমন আমাদের মোস্ট অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম, পরিপাকতন্ত্রের যে পরিপাকীয় উৎসবগুলো আছে ম্যাক্সিমামই একটা পলিপেপটাইড নিয়ে তৈরি। ঠিক আছে,
কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখব যেখানে মোর দেন ওয়ান পলিপেপটাইড মিলে প্রোটিন তৈরি করে, মোর দেন ওয়ান পলিপেপটাইড মিলে একটা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, যেমন তোমরা পরবর্তীকালে পড়বে ডিএনএ পলিমারেজ পড়বে, দেখবে যে ডিএনএ পলিমারেজ 10টা পলিপেপটাইড নিয়ে তৈরি। এরকম বহু উৎসক পাবে যেগুলো একাধিক পলিপেপটাইড নিয়ে তৈরি। সো আমরা এখান থেকে কি শিখলাম না, অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি তৈরি করে, একটা পলিপেপটাইড চেন তৈরি করে। এবার একটা পলিপেপটাইড চেন ক্যান অ্যাক্সেস প্রোটিন অর মোর দ্যান ওয়ান পলিপেপটাইড চেন টুগেদার ক্যান ফর্ম প্রোটিন। এই কনসেপ্ট আশা করছি তোমাদের ক্লিয়ার হলো। তাহলে আমরা প্রোটিনকে কি বলতে পারি? তাহলে প্রোটিন বেসিক্যালি কি না, প্রোটিন বেসিক্যালি হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস। তাহলে এইভাবে বললো আমরা হোমোপলিমার হেটেরোপলিমার কনসেপ্টটা কিভাবে আমরা ডিটারমিন করছি, হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, কেন হেটেরোপলিমার, হোমোপলিমার না কেন? কারণ অ্যামাইনো অ্যাসিড ন্যাচারাল অকারিং অ্যামাইনো অ্যাসিড কটা না, ন্যাচারাল অকারিং অ্যামাইনো অ্যাসিড তোমরা জানো 20টা, তবে বর্তমানে 22টা বলা হয়। ঠিক আছে, সো এই যে ন্যাচারাল অকারিং অ্যামাইনো অ্যাসিডসগুলো ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড পরপর জয়েন হতে পারে, একই ধরনের অ্যামাইনো অ্যাসিড জয়েন হবে তার তো কোনো মানে নেই। দ্যাটস ওয়াই প্রোটিন ইজ অ্যাকচুয়ালি আ হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস। এখন প্রোটিন আমাদের প্রোটোপ্লাজমে কি হয় না, জলের পরে সব থেকে বেশি পাওয়া যায়। আমাদের প্রোটোপ্লাজমে যদি সবচেয়ে বেশি জল পাওয়া যায়, তারপরে যে জিনিসটি পাওয়া যায় দ্যাট ইজ কল্ড প্রোটিন। প্রোটিন আমাদের প্রোটোপ্লাজমে জলের পরে সব থেকে বেশি পাওয়া যায়। কত পাওয়া যায় না, 7 to 14% পাওয়া যায়। এখন তাহলে প্রোটিনে যে বন্ড আছে, সেই বন্ড কি আমি অলরেডি পড়িয়েছি, পেপটাইড বন্ড। সো এবার যদি আমরা একটু অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে পড়তে যাই, তাহলে আমরা একটু অ্যামাইনো অ্যাসিড কি জিনিস দেখবো। অ্যামাইনো অ্যাসিড যখন আমরা দেখবো, সবসময় মাথায় রাখবো যে কার্বনের কটা ভ্যালেন্সি, 4। তো কার্বনের যখন 4 ভ্যালেন্সি, প্রথমেই আমি কি করব, একটা সাইডে NH2 লিখবো আর একটা সাইডে COOH লিখবো। ঠিক আছে, সুতরাং আমি বুঝতে পারছি যে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বোথ অ্যামাইনো গ্রুপ আছে অ্যাজ ওয়েল অ্যাজ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। আর যে দুটো ভ্যালেন্সি ফুল করার জন্য আমি দুটো অ্যালকিল গ্রুপ লিখবো, R1 আর R2। ঠিক আছে, অ্যালকিল গ্রুপ কি না, কোনো একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে যে গ্রুপটি তৈরি হয় দ্যাট ইজ কল্ড অ্যালকিল গ্রুপ। লাইক লেটস সে মিথেন একটা অ্যালকেন কাকে বলে আমরা সবাই জানি, যে জৈব যৌগের শুধু কি আছে না, সিঙ্গেল বন্ড আছে। এই মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন বের করে দিই, তাহলে কি পাবো না, এই CH3 পাবো, কিন্তু তার সঙ্গে একটা হাত পাবো, অর্থাৎ একটা বন্ড, একটা কাউকে জোড়ার মতন ক্ষমতা রাখবে। ঠিক আছে, সো দিস স্ট্রাকচার ইজ কল্ড মিথাইল গ্রুপ। সো যে কোনো অ্যালকিল গ্রুপ পাবো, মানে কোনো অ্যালকেনের থেকে একটা যদি হাইড্রোজেন বের করে দিই, দ্য গ্রুপ that it form is called alkyl group. চলে আসি এবার অ্যামাইনো অ্যাসিডে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের একটা প্রান্তে অ্যামাইনো গ্রুপ আছে, একটা প্রান্তে কার্বক্সিলিক গ্রুপ আছে, আর দুটো প্রান্তে কি আছে না, দুটো অ্যালকিল গ্রুপ আছে। লেটস সে যদি আমরা সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিডের কথা বলা হয়, যে হুইচ অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিড, তাহলে সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই R এর জায়গায় আমরা হাইড্রোজেন লিখবো, এই R1 আর R2 এর জায়গায় আমরা হাইড্রোজেন লিখবো। তাহলে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কি হবে না, সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার হবে আমরা এইভাবে যা লেখা লিখছি, শুধু R1 এর জায়গায় H লিখবো, R2 এর জায়গায় H লিখবো। দিস ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, সরলতম অ্যামাইনো অ্যাসিড। এই সরলতম অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন। সো গ্লাইসিন ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আমরা এর সম্বন্ধে ডিটেলসে আসছি। তো তোমরা প্রথমে দেখো যে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড তোমাদের লেভেলে আমরা 20 বলছি, তবে বর্তমানে আরও দুটো অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার হয়েছে। ওয়ান ইজ সেলেনোসিস্টিন, সেলেনিয়াম কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড পাইরোলাইসিন। সেলেনোসিস্টিনকে বলা হয়
21st amino acid, 21তম amino acid, and pyrrolysine is known as 22nd amino acids. So selenocysteine is a selenium containing amino acid rather than sulfur in its structure. ঠিক আছে? সো আমরা যেমন বলেছিলাম সালফার পাওয়া যায় বা ফসফরাস পাওয়া যায়, ঠিক এখানে দেখা যাচ্ছে যে সেলেনিয়াম পাওয়া যায়। এইটা ইউজিএ কোডন দিয়ে কোড হয়। পরবর্তীকালে তোমরা যখন 12-এ পড়বে দেখবে প্রোটিন তৈরি হয় যে প্রসেসে, তার নাম হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের সময় জেনেটিক কোড বলে কিছু টার্ম বলবো। এর মধ্যে এই যে একটা কোড আছে দেখে জেনেটিক কোডন বলে ইউজিএ। এই ইউজিএ কোডনটা যেখানেই পাওয়া যাবে সেখানে ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়, সেই জন্য এই কোডনটা বলে টার্মিনেশন কোডন। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছে যেখানে যেখানে সেলুলোসিস্টিন তৈরি হয়েছে, ইউজিএ কোডনটা সেলুলোসিস্টিন তৈরি করতে হেল্প করেছে। এইগুলো হচ্ছে এক্সেপশনস, আমরা উঁচু ক্লাসে এইগুলো নিয়ে পড়ি। ঠিক আছে? তো কারা কোথায় আমি সেলুলোসিস্টিন পাই? নর্মালি কি সব জায়গায় পাচ্ছি না, খুব এক্সেপশনাল জায়গায় পাচ্ছি। যেমন ফরমেট ডিহাইড্রোজেনেজ, এটা একটা উৎসেচক। ঠিক আছে? গ্লুটাথায়ন পারঅক্সিডেজ, এটাও একটা উৎসেচক। এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্যাটালাইটিক সেন্টার, অর্থাৎ যেটা বিক্রিয়া করবে বিক্রিয়া কেন্দ্রে, আমরা সেলুলোসিস্টিন পাই। এইগুলো তো শিখতে হবে, ধীরে ধীরে একটু শিখতে হবে। এই 21st 22nd অ্যামিনো অ্যাসিড বহু আগে আবিষ্কার হয়েছে, আমরা বহু পিছিয়ে পড়ে এখনো 20টা অ্যামিনো অ্যাসিড নিয়ে পড়ে আছি, যার ফলে কিছু নতুন তথ্য আমরা শিখবো। এগুলো তোমাদের শেখানোর জন্য, সবসময় যে পরীক্ষাতেই আসবে তার জন্য তো নয়। আমরা 11টা খুব ভালো করে শিখবো, ভালো করে পড়বো, যাতে সাবজেক্ট ভালো লাগে। নতুন কিছু শিখলাম, সবাই বলছে 20টা অ্যামিনো অ্যাসিড, আমি 22টা অ্যামিনো অ্যাসিড জানি। শুধু জানি না, তার বেসিক ফিচার্স জানি। বিজ্ঞান তো এইটা, বিজ্ঞানে তোমার মনেই প্রশ্নগুলো আসা উচিত। তুমি মানে শুধু কত বড় তথ্য পড়লাম, পরীক্ষা দিলাম, সেটা তো বিজ্ঞান নয়। বিজ্ঞানে কিছু আশা, আমি ভবিষ্যৎ দেখছি বিজ্ঞানটায়। মানে কি মানে কি কয়েকটা কম্পিটিটিভ পরীক্ষা পাস করে দিলেই আমি একটা সায়েন্সের ভালো ছাত্র হয়ে যাব? কখনোই না। ভাবনা তৈরি না করতে পারলে তো বিজ্ঞানের ছাত্র হওয়া যাবে না। ভাবনা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ভিডিও করছি, এর মধ্যে হয়তো দেখা যাবে কয়েকজন খুব সিরিয়াসলি নেবে, কেউ নেবেই না। সো ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি চাইছো, তোমার মানসিকতা কি? তুমি বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতন দেখতে চাইছো, কি গতানুগতিকভাবে শুধু পরীক্ষা পাস করতে চাইছো? ঠিক আছে, কিছু জিনিস তো পড়াশোনার জন্য করবো আমরা। নেক্সট যাই, আমরা যেটাকে 22nd অ্যামিনো অ্যাসিড বলেছি পাইরোলাইসিন। ঠিক লাইসিনের মতনই দেখতে এবং অলমোস্ট, কিন্তু একটু পাইরল গ্রুপ আছে, একটু গ্রুপের চেঞ্জ আছে, সে ডিটেলসে না যাওয়াই দরকার নেই। কোথায় পাওয়া যায়? কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, সব ব্যাকটেরিয়াতে নয়, কিছু ব্যাকটেরিয়াল প্রোটিনে পাওয়া যায়। অদ্ভুতভাবে এখানেও দেখো ইউএজি বলে একটি কোডন আছে, যেটি এইটাও কিন্তু টার্মিনেশন কোডন। টার্মিনেশন কোডন 3টে হয়। কি কি হয় টার্মিনেশন কোডন? তোমরা পরবর্তীকালে যখন পড়বে, ইউএএ, ইউজিএ অ্যান্ড ইউএজি, এই 3টে হচ্ছে টার্মিনেশন কোডন। এখন এই টার্মিনেশন কোডনের মধ্যে প্রথম পাইরোলাইসিন বলেছি একটা টার্মিনেশন কোডন কোড করে, যেটা কোড করার কথা না। আবার দেখো পাইরোলাইসিনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউএজি কোডনকে বলছি যে টার্মিনেশন কোডন ওকে কোড করে। সো এটাও কিন্তু করার কথা না, এটাও একটা এক্সেপশন। সুতরাং দেখছো যে ন্যাচারাল অকারিং অ্যামিনো অ্যাসিড 20টা। এবার যে দুটো বলছি এখন প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে অদ্ভুতভাবে সাধারণ যে নিয়ম, সেই নিয়মটাকে ভেঙে তৈরি হচ্ছে। তাহলে আমাদের ফিউচার প্রসপেক্টস কি? আমরা ভবিষ্যতে কি ভাবতে পারি? এই দুটো অ্যামিনো অ্যাসিড নিয়ে যদি আমি পড়াশোনা করতে চাই, আমি বিজ্ঞানী হিসেবে কি আমার কাছে প্রচুর ইনফরমেশন বা আমার কাছে অনেক প্রশ্ন থাকার কথা, যে কেন তারা টার্মিনেশন কোডন দিয়েই কোড হয় আমরা জানি না। কেন হঠাৎ এই দুটো অ্যামিনো অ্যাসিড অভিব্যক্তিতে এলো? 20টা তো ছিলই। তাহলে প্রচুর প্রশ্ন, আমি তো জাস্ট দুটো প্রশ্ন বলছি, ওইরকম অজস্র প্রশ্ন মানে মাথায় ঘুরফের করা উচিত, যে সব কিছুকে যেন একটু উলট পালট করে দিচ্ছি। তার সঙ্গে কি পরিবেশের কোনো সম্পর্ক আছে? কোথায় এই জিনিসগুলো বেশি পাওয়া যায়? তার সঙ্গে কি মানে আমাদের সেলুলার স্ট্রেসের কোনো সম্পর্ক আছে? সো প্রচুর কিছু জিনিস আমরা কিন্তু পড়াশোনা করতে পারি যদি একটু ভাবনা চিন্তা করি। চলে আসি আমরা আমাদের নর্মাল পড়াশোনায়। দেখো এখানে সেলুলোসিস্টিন এবং পাইরোলাইসিনের আমাদের স্ট্রাকচার দেওয়া আছে এবং কম্পেয়ার করেছি। তবে এটা একটা সিস্টিন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার। সিস্টিন অ্যামিনো অ্যাসিড কি জিনিস?
না একটা সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, সালফার এখানে আছে, ঠিক আছে। সেলেনোসিস্টিন দেখো এই সালফারের জায়গায় সেলেনিয়াম হচ্ছে এসি। সো দিস ইজ দ্য ডিফারেন্স ইন স্ট্রাকচার। পাইরোলাইসিনে আসো, পাইরোলাইসিনে দেখো যে এখানে কি আছে, NH2 আছে, আর এখানে দেখো কি হয়েছে, একটা পাইরল গ্রুপ অ্যাড হয়েছে। সো দিস ইজ দ্য পাইরোলাইসিন, দিস ইজ দ্য চেঞ্জেস দ্যাট জাস্ট মডিফিকেশন হয়েছে কনভেনশনাল অ্যামিনো অ্যাসিডসে, এবং তার ইম্প্যাক্ট কিন্তু ডিফারেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এরপরে কি পড়বো, এরপরে পড়বো অ্যামিনো অ্যাসিডের কিছু প্রপার্টি। অ্যামিনো অ্যাসিডের প্রথম যে প্রপার্টি আমরা পড়বো যে অ্যামিনো অ্যাসিডস আর সাবস্টিটিউটেড মিথেন, প্রতিস্থাপিত মিথেন। অ্যামিনো অ্যাসিডস কি? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রতিস্থাপিত মিথেন। এবার দেখো প্রশ্নটা হচ্ছে প্রতিস্থাপিত মিথেন মানে কি? আমি যদি মিথেনের স্ট্রাকচার আঁকি, মিথেনের স্ট্রাকচার আঁকলে কি হবে, এই কার্বন তার 4টে ভ্যালেন্সি, আমি যদি চারদিকে 4টে হাইড্রোজেন দিই, দিস ইজ মিথেন। এবার দেখো এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করেছে NH2, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করেছে COH। এখানে গ্লাইসিন বলে সিম্পলেক্স অ্যামিনো অ্যাসিড, আমরা হাইড্রোজেনে কোনো প্রতিস্থাপন করিনি। কিন্তু এটা যদি অন্য কমপ্লেক্স অ্যামিনো অ্যাসিড হতো, এই হাইড্রোজেনটা একটা অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হতো, এই হাইড্রোজেনটা আরেকটা অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হতো। সো অ্যামিনো অ্যাসিড ইজ নাথিং বাট সাবস্টিটিউটেড মিথেন, মিথেনের প্রতিস্থাপন করেই অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়েছে। So amino acids are called amphoteric molecules because it contains both acidic and basic group. তাহলে আমরা কি বলছি না, অ্যামিনো অ্যাসিডকে আমরা কি বলছি, অ্যামফোটেরিক অণু, উভধর্মী অণু। উভধর্মী অণু কেন? আমরা জানি যে দিস ইজ অ্যাসিডিক গ্রুপ, আম্লিক গ্রুপ, আর দিস ইজ বেসিক গ্রুপ বা ক্ষারীয় গ্রুপ। So একটা molecule that contains both the acidic group as well as the basic group, it's known as amphoteric molecules বা উভধর্মী অণু। So next property কি, the glycine is the simplest amino acid, সরলতম। গ্লাইসিন হচ্ছে সরলতম amino acid, and most complex amino acid হচ্ছে কে না, most complex amino acid হচ্ছে tryptophan. Tryptophan is the most complex amino acid. Now, except glycine, all amino acid contains chiral carbon and optically active. অর্থাৎ এদের কিন্তু রোটেশন ঘটে, সো দে আর লেভোরোটেটরি। এখন কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন মানে উই নো, দেখো গ্লাইসিনের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো এই কার্বনটাকে যদি আমি আলফা কার্বন মানে কি, মেন যে আমার ফাংশনাল গ্রুপ আছে যে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, দ্যাট ইজ নোন এজ আলফা কার্বন। আলফা কার্বনে দেখো গ্লাইসিনের ক্ষেত্রে কিন্তু 4টে ডিফারেন্ট গ্রুপ নেই। সো দিস কার্বন অপটিক্যালি অ্যাক্টিভ নয়, ঠিক আছে। অপটিক্যালি অ্যাক্টিভ যে কার্বন হবে, লেটস সে দেখা গেল যে তার এখানে COH আছে আলফা কার্বনের, এখানে NH2 আছে, এখানে CH3 আছে, এখানে হয়তো C2H5 আছে। সো এই যে কার্বন, এই যে আলফা কার্বন, ইট কন্টেন্স 4 ডিফারেন্ট গ্রুপস, ঠিক আছে। এইরকম দিস ইজ নোন অ্যাজ কাইরাল কার্বন, একে আমরা স্টার দিয়ে দেখাই। দিস কার্বন ইজ নোন অ্যাজ কাইরাল কার্বন অ্যান্ড দিস মলিকিউল ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা যদি আইসোমারিজম দেখতে চাই, এখানে কিন্তু আমরা অপটিক্যাল আইসোমারিজম দেখতে পারবো, ঠিক আছে। নাও এক্সেপশন, the exceptions are 2 amino acids with 2 stereogenic center, দরকার নেই এগুলো। এখানে তোমরা এত দূরই মাথায় রাখলে তোমাদের চলবে। নেক্সট, এইখানে তোমাদের একটা প্রপার্টি শিখিয়ে দেওয়া হোক যে যদি আমরা গ্লাইসিনকে করি, আমরা যদি গ্লাইসিন কেন যে কোনো অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা একটা পার্টিকুলার পিএইচ থাকে, যে পিএইচে অ্যামিনো অ্যাসিডের মধ্যে ইন্ট্রামলিকুলার প্রোটন শিফট হয়। ইন্ট্রামলিকুলার প্রোটন শিফট মানে কি
ইন্ট্রামলিকুলার প্রোটন শিফট কথাটির অর্থ হচ্ছে ধরো এখানে R1 R2 আছে, এখানে COOH, এটাকে আমি এইভাবে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, অ্যান্ড দ্যাট ইজ NH2। তাহলে এই যে OH এর যে বন্ড আছে, এই বন্ডের ইলেকট্রনটা ওকে শেয়ার করবে, তাহলে অক্সিজেন কি হয়ে গেল নেগেটিভলি চার্জড, আর এইটা প্রোটন হিসাবে এর সঙ্গে অ্যাড হবে। তাহলে স্ট্রাকচার, রেজাল্টিং স্ট্রাকচার কি হবে? রেজাল্টিং স্ট্রাকচার উইল বি এই ইলেকট্রন রেখে দিল, নেগেটিভলি চার্জ হলো, আর এই যে H প্লাসটা হলো, H প্লাসটা এসে এর সঙ্গে জুড়ে গেল, তাহলে এটা পজিটিভলি চার্জ হলো। তো এটা কি যখন খুশি হবে না, একটা পার্টিকুলার পিএইচ হবে। প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের একটা পার্টিকুলার পিএইচ আছে, যেই পিএইচে এই অ্যামাইনো অ্যাসিডটা বোথ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ কন্টেইন করবে। বোঝা গেল? দ্যাট ইজ কল্ড পিআই, আইসোইলেকট্রিক পয়েন্ট অফ দ্যাট অ্যামাইনো অ্যাসিড। প্রত্যেকটা তাহলে বোঝা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিডের নিজস্ব একটা পিআই আছে, অর্থাৎ আইসোইলেকট্রিক পয়েন্ট আছে, যে পয়েন্টটা ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকবে। তাহলে অপটিক্যালি নিউট্রাল রইল, সরি ইলেকট্রিক্যালি কি রইল, নিউট্রাল রইল। তাহলে এই ধরনের মলিকিউলসকে আমরা কি বলি? যে অণুতে বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, সেই ধরনের অণুকে আমরা বলি জুইটার আয়ন। জুইটার আয়ন, ঠিক আছে? সেই অণুকে আমরা বলি জুইটার আয়ন। তাহলে কি সবসময় জুইটার আয়ন ফর্মে থাকবে? অ্যামাইনো অ্যাসিড তার আইসোইলেকট্রিক পয়েন্টে জুইটার আয়নে থাকবে। সো আইসোইলেকট্রিক পয়েন্ট কি? আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে পার্টিকুলার পিএইচ ফর অ্যান অ্যামাইনো অ্যাসিড। ফর অ্যান অ্যামাইনো অ্যাসিড, একটা পার্টিকুলার পিএইচ ফর অ্যান অ্যামাইনো অ্যাসিড at which it exists as জুইটার আয়ন। যে পিএইচে সে জুইটার আয়ন হিসাবে অবস্থিত থাকবে, ঠিক আছে? এবার তাহলে আমরা জুইটার আয়ন কনসেপ্ট পেলাম, আমরা আইসোইলেকট্রিক পয়েন্ট কনসেপ্ট পেলাম, এবং এটাও বুঝলাম যে এমন আমরা সাধারণত কি দেখেছি, অণুতে কোনো মলিকিউলসে কিন্তু কি হয়, চার্জ থাকে না। জুইটার আয়ন ইজ সাচ এ মলিকিউল ইন উইচ বোথ দ্য চার্জেস আর প্রেজেন্ট, অর্থাৎ প্লাস চার্জও আছে মাইনাস চার্জও আছে, ঠিক আছে? এবার দেখো টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? সো প্রথম হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড মানে কি? যার তুমি যদি ইলেকট্রোড দাও এবং অ্যামাইনো অ্যাসিড সলিউশন রাখো, ওটা নাইদার ক্যাথোডের দিকে নাইদার অ্যানোডের দিকে যাবে। সো দে আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, ঠিক আছে? তবে একটা পজিটিভ গ্লাইসিনকে যদি একটা পজিটিভ নেগেটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, সো এই স্টেটে সে কি ইলেকট্রিক্যালি নিউট্রাল। তুমি এবার যতই ইলেকট্রিক ফ্লো দাও, এ কোনো ক্যাথোড বা অ্যানোড কোনো দিকেই ও মুভ করবে না। সো দিস আর দ্য নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কারা কারা আছে? গ্লাইসিন এন্ড অ্যালানিন। সাম অ্যামাইনো অ্যাসিডস আর বেসিক অ্যামাইনো অ্যাসিড। এবার তোমার প্রশ্ন হওয়া উচিত যে স্যার বেসিক বা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কী করে হবে? জুইটার আয়ন ফর্মে তো ওর কাছে একটা নেগেটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, সো ইট রিমেইনস ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডের বেসিসিটি বা আমরা অ্যাসিডিটি বলছি, যে তাহলে কার উপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডের বেসিসিটি অ্যাসিডিটি হচ্ছে? সো আমরা বুঝতে পারছি যে ফাংশনাল গ্রুপের বেসিসিটি অ্যাটলিস্ট হচ্ছে না। তাহলে কার ওপর বেস করে আমরা অ্যামাইনো অ্যাসিডের ক্ষারীয়তা বা আম্লিকতাকে বিচার করি? না, সাইড গ্রুপ R1 R2। এই যে সাইড চেন আছে, সেই সাইড চেনের যে স্ট্রাকচার বা সেই সাইড চেনটাকে দেখেই কিন্তু আমরা বুঝবো যে সেই অ্যামাইনো অ্যাসিডটা ক্ষারীয় কি আম্লিক। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এগুলো, হ্যাঁ। খুব আমরা যে গল্পের ছলে পড়াতে পড়াতে অনেক কথা বলি, প্রত্যেকটি কথার মধ্যে কিন্তু অনেক শব্দ আছে, যে শব্দগুলো তোমাদের কাজে লাগার বা ভবিষ্যতে যখন আরও হায়ার স্টাডিজে যাবে
সেই হায়ার স্টাডিজে কিন্তু এই প্রত্যেকটা কনসেপ্ট কাজে লাগবে। তো ভিডিওগুলো যদি মন দিয়ে দেখো, দেখবে প্রচুর কথা বলা আছে, প্রচুর ভালো ভালো তথ্য দেওয়া আছে, প্রচুর ভালো কনসেপচুয়াল এরর ক্লিয়ার করা আছে। সেইগুলো যদি একটু তোমরা দেখো, বোঝো, তোমাদের প্রচুর কাজে লাগবে। সো চলো নেক্সট যাই, যে বেসিক অ্যামাইনো অ্যাসিড কি, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন। সো আমরা যদি লাইসিনের স্ট্রাকচার দেখি বা হিস্টিডিনের স্ট্রাকচার দেখি, দেখো লাইসিন, লেটস সে লাইসিন, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, সো ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু সাইড চেনটা দেখো আলটিমেটলি গিয়ে দেখো NH3 প্লাস আছে, সো সাইড চেন ইজ পজিটিভ, সো দ্যাটস ওয়াই ইটস বেসিক অ্যামাইনো অ্যাসিড। আশা করছি বুঝতে পারলাম। এবার তো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। চলো গ্লুটামিক অ্যাসিডের একটা স্ট্রাকচার দেখি। লেটস সে গ্লুটামিক অ্যাসিড, দেখো নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, ইলেকট্রিক্যালি নিউট্রাল। সাইড চেনে গিয়ে দেখো CO মাইনাস, সো নেগেটিভ চার্জ আছে, সো নেট নেগেটিভ চার্জ আছে, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাসিডিক ইন নেচার। তাহলে বোঝাতে পারলাম যে অ্যামাইনো অ্যাসিডের যে চার্জ আমরা বলছি বা অ্যাসিডিক বা বেসিক অ্যামাইনো অ্যাসিড বলছি, ইট ডিপেন্ডস অন ইট সাইড চেন, নেচার অফ দ্য সাইড চেন, ঠিক আছে। এছাড়া এরপরে কি আমরা বিভিন্নভাবে আরও অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন করতে পারি, যেমন হাইড্রক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড লাইক সেরিন, টাইরোসিন, থ্রিওনিন। দেখবে সেখানে OH গ্রুপ আছে, ঠিক আছে, অ্যালং উইথ দ্য COH অ্যান্ড NH3 প্লাস, COH মাইনাস NH3 প্লাস। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, একটা জিনিস মাথায় রাখবে, সিস্টিন আর এই মিথিওনিন, এই দুটো অ্যামাইনো অ্যাসিড সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এবার এই সিস্টিনে SS গ্রুপ আছে, অর্থাৎ সালফার ড্রিল গ্রুপ আছে SS, S-S, আর মিথিওনিনে থায়োএস্টার আছে, অর্থাৎ SH বন্ড আছে। এইটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। বাট বোথ সিস্টিন অ্যান্ড মিথিওনিন কন্টেইন সালফার, সো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এই দুটো। আর সিস্টাইন বলে একটা মানে পরবর্তীকালে পাবে, সেটা স্প্লিটিং অফ সিস্টিন হয়ে হচ্ছে, সেগুলো আমরা পরে দেখবো। পোলার অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন অ্যান্ড সেরিন, হচ্ছে পোলার অ্যামাইনো অ্যাসিড। নন পোলার অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলবো, যার মধ্যে অ্যারোমেটিক স্ট্রাকচার আছে, যার মধ্যে লাইক টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, দেখো এইখানে বেনজিন রিং আছে, এইগুলো দেখো, এই যে অ্যারোমেটিক স্ট্রাকচারস আছে। সো দিস আর দ্য বেসিক টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা কিছু জেনেসিসের, অর্থাৎ কিছু উৎপাদনের রেসপেক্টে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন পড়বো। ফার্স্ট ওয়ান ইজ গ্লাইকোজেনিক বা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ফ্রম উইচ গ্লাইকোজেন অ্যান্ড গ্লুকোজ ক্যান বি প্রডিউসড। তাহলে আমরা এতদিন জেনেছিলাম যে গ্লুকোজ কী করে তৈরি হয়, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্লুকোজের একটা পার্টিকুলার সোর্স আছে, সেটা প্লান্ট থেকে আমরা পাই, এটা আমরা পড়েছি যে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। এইবার প্রথমে এসে জানলাম যে না ভাই, কিছু অ্যামাইনো অ্যাসিড থেকেও গ্লুকোজ তৈরি হতে পারে। সো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, ভালো করে বোঝো, গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, কিন্তু আমি বলছি অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিড একটা নন কার্বোহাইড্রেট সোর্স, কোনো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি কোনো কার্বোহাইড্রেট, জেনারেলি গ্লুকোজ তৈরি হয়, তাকে আমরা বলবো নিওগ্লুকোজেনেসিস। সেই প্রসেসটাকে বলো নিওগ্লুকোজেনেসিস। ছোটবেলায় পড়েছো কিন্তু মুখস্থের মতন পড়েছি। নিওগ্লুকোজেনেসিসের আর একটা নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, দুটোই এক কথা। নিও কথাটা মানে যে নতুন, নতুন কোনো সাবস্ট্রেট থেকে, গ্লুকো মানে গ্লুকোজ, জেনেসিস মানে তৈরি হবে, ঠিক আছে। সো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজ তৈরি হয় বা কার্বোহাইড্রেট তৈরি হয়, সেই প্রসেসটাকে আমরা বলি নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। তবে এখানে অ্যামাইনো অ্যাসিড একটা নন কার্বোহাইড্রেট সোর্স, সেখান থেকে যখন গ্লাইকোজেন বা গ্লুকোজ তৈরি হচ্ছে, তাকে আমরা, প্রসেসটার নাম কি, গ্লুকোনিওজেনেসিস। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি গ্লুকোজেনিক বা গ্লাইকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এরা গ্লাইকোজেন তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে। এক্সাম্পল কি, অ্যালানিন, গ্লাইসিন, মিথিওনিন, এরা কিন্তু গ্লাইকোজেনিক বা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড।
নেক্সট কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এবার তোমরা বুঝতে পেরে গেছো যে তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটোন বডিও তৈরি হতে পারে। সো যে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটোন বডি তৈরি হয় তাদেরকে আমরা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলি, লাইসিন আর লিউসিন। কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যে অ্যামাইনো অ্যাসিড থেকে বোথ গ্লাইকোজেন বা গ্লুকোজ তৈরি হতে পারে অথবা কিটোনও তৈরি হতে পারে। সো দে আর কিটোজেনিক অ্যান্ড গ্লাইকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যেমন ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, and as well as tyrosine. Tyrosine is a very good example. So these are glucogenic and ketogenic amino acid. তো এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের আমাদের ডেফিনিশন বা টাইপস। নেক্সট আমরা এরপরে যাই যে পেপটাইড বন্ধনে কি করে তৈরি হয়। দেখো এইটা একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার অ্যান্ড দিস ইজ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার। এই অ্যামাইনো অ্যাসিডের দেখো একটা অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপের OH আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের NH2 এর H মিলে কি করছে, ওয়াটারটাকে বের করে দিচ্ছে। যে রিয়াকশনে ওয়াটার ঢুকবে দ্য রিয়াকশনের কল হাইড্রোলাইসিস, আর যে রিয়াকশনে ওয়াটার বেরিয়ে যাবে দ্যাট ইজ কল কনডেনসেশন। ঠিক আছে, সো জল বেরিয়ে গেছে, সো কনডেনসেশন রিয়াকশন, একটা কোনো এনজাইম লাগে তার নাম হচ্ছে পেপটিডাইল ট্রান্সফারেজ, যেটা কি করে পেপটাইড বন্ড ফর্মেশন করে। নাও দেখো এই কার্বক্সিলিক গ্রুপ এবং NH এর মধ্যে একটা বন্ধনী তৈরি হয়েছে, দিস ইজ কল পেপটাইড বন্ড। সো পেপটাইড বন্ড কি করে তৈরি হয় না, একটা মানে কার্বক্সিলিক গ্রুপের OH আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের একটা H কি হয়, ওয়াটার হিসাবে বেরিয়ে চলে যায় বাই কনডেনসেশন রিয়াকশন উইথ দ্য হেল্প অফ পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম, আর ওই দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যায় অ্যান্ড দে ফর্ম পেপটাইড বন্ড। এইভাবে পেপটাইড বন্ড তৈরি হয়। আমরা যখন ট্রান্সলেশন ডিটেলসে পড়বো 12-এ তখন এগুলো ডিটেলসে দেখব। এখন পেপটাইড বন্ডের নেমিং কি করে হয় না, পেপটাইড বন্ডের নেমিং হয় অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্স। ভালো করে বুঝে নাও, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন আসে। একটা পেপটাইড বন্ডের নেমিং কিভাবে হবে, লেটস সে এরকম দুটো অ্যামাইনো অ্যাসিড আছে, একটা পেপটাইড বন্ডে জয়েন হয়েছে, এই অ্যামাইনো অ্যাসিডের নাম, এই পেপটাইড বন্ডের নাম কি? সো না, নেম অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ইজ নোন, দ্য নেম অফ দ্য পেপটাইড বন্ড or the name of the peptide is known by the number of amino acids. So এইখানে এই পেপটাইডটার নাম কি না, এই পেপটাইডটার নাম কিন্তু ডাইপেপটাইড, মোনোপেপটাইড বলে কিছু হয় না। কারণ একটা পেপটাইড বন্ড ফর্ম করতে গেলে এই যে স্ট্রাকচারটাকে যে তৈরি করতে হচ্ছে মিনিমাম দুটো অ্যামাইনো অ্যাসিড লাগে। সো স্টার্টই হবে কিন্তু ডাইপেপটাইড দিয়ে, দেয়ার ইজ নাথিং কল্ড মোনোপেপটাইড। সো ডাইপেপটাইডে তাহলে কটা অ্যামাইনো অ্যাসিড আছে, দুটো অ্যামাইনো অ্যাসিড আছে। কটা পেপটাইড বন্ড আছে ডাইপেপটাইডে, একটা পেপটাইড বন্ড আছে। আমরা একটা ফর্মুলা ভাববো, নাম্বার অফ পেপটাইড বন্ড ইকুয়ালস টু নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড -1। তো লেটস সে তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হলো যে একটা পলিপেপটাইডে 100টা অ্যামাইনো অ্যাসিড আছে। লেটস সে একটা পলিপেপটাইডে 100টা অ্যামাইনো অ্যাসিড আছে। এবার বলো ওতে কটা পেপটাইড বন্ড আছে। সো আমরা কি বলেছি, নাম্বার অফ পেপটাইড বন্ড ইকুয়ালস টু নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড -1। তাহলে ওতে কটা অ্যামাইনো অ্যাসিড, কটা পেপটাইড বন্ড থাকবে, 99। উল্টো করে দেওয়া হলো, লেটস সে একটা পলিপেপটাইডে তোমাকে বলা হলো যে একটা পলিপেপটাইডে 100খানা পেপটাইড বন্ড আছে, তাহলে বলো ওই পলিপেপটাইডের কটা অ্যামাইনো অ্যাসিডস আছে। তো আমরা জানি যে কি বলেছি, পেপটাইড বন্ড ইকুয়ালস টু অ্যামাইনো অ্যাসিড -1। তো আমাকে বলা হয়েছে 100টা পেপটাইড বন্ড আছে, দেয়ারফর অ্যামাইনো অ্যাসিড কত, 101। তো এইটা মনে রাখলেই কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আর একটা তথ্য তোমাদের দিয়ে রাখা দরকার, এই যে পেপটাইডাল ট্রান্সফারেন্স, যে উচ্চ একটার কথা বললাম, যে পেপটাইডাল ট্রান্সফারেন্স কি করছে না, এই পেপটাইডাল ট্রান্সফারেন্স পেপটাইড বন্ড ফর্মেশনে হেল্প করছে। এই পেপটাইডাল ট্রান্সফারেন্স কি করছে না, পেপটাইড বন্ড ফর্মেশনে সাহায্য করছে। এইটি বেসিক্যালি একটি রাইবোজাইম। রাইবোজাইম সম্বন্ধে একটু তথ্য জেনে রাখা দরকার। রাইবোজাইম একটা এনজাইম। আমরা সাধারণত এনজাইম মানে কি জানি, প্রোটিন দিয়ে তৈরি হয়। সাধারণত এনজাইম কি দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। রাইবোজাইম কি, রাইবোজাইম হচ্ছে RNA এবং প্রোটিন দিয়ে তৈরি এনজাইম। সো রাইবোজাইম কন্টেন্স 2 টাইপ অফ কম্পোনেন্ট, ওয়ান ইজ RNA
অ্যান্ড অ্যানাদার ইজ প্রোটিন। এবার নর্মাল প্রোটিন এনজাইমে প্রোটিন পার্টটা অ্যাক্ট অ্যাজ ক্যাটালাইটিক ইউনিট, অর্থাৎ যে রিয়াকশনটা করছে সেই রিয়াকশনে কিন্তু প্রোটিন পার্টটা করছে। বাট রাইবোজাইমের ক্ষেত্রে ক্যাটালাইটিক পার্টটা কিন্তু আরএনএ। এই আরএনএ কিন্তু ক্যাটালিসিস বা মেন কাজটা করে, ঠিক আছে? সো রাইবোজাইম অনেক এক্সাম্পল ভবিষ্যতে পাবে, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেন্স, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে? সো জুইটারায়ন দেখো, জুইটারায়ন সম্বন্ধে তোমাদের আমরা অলরেডি জানিয়েছি, তবে জুইটারায়নের আরও কতগুলো নাম আছে, সেই নামগুলো তোমাদের বলা হয়নি। প্রথম নামটি হচ্ছে অ্যাম্ফোটেরিক আয়ন। অ্যাম্ফোটেরিক কথাটা মানে বুঝতে পারছো, বোথ। যেহেতু জুইটারায়নে বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, সেই জন্য জুইটারায়নের আর একটা নাম হয়েছে অ্যাম্ফোটেরিক আয়ন। বাইপোলার আয়ন, ঠিক আছে? বোথ পোলের দিকে জুইটারায়নকে যদি নিউট্রাল অবস্থা তুমি আইসোইলেকট্রিক পয়েন্টে রাখো, কোথাও মুভ করবে না। সো দিস ইজ বাইপোলার আয়ন। এই হচ্ছে ব্যাপার। এখন তুমি দেখো, এই যে ডাইপোলার আয়ন বা বাইপোলার আয়ন, এটা তো ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাট পিএইচ। তুমি যদি কি করো, একে যদি তুমি এবার কি করলে, অ্যাসিড অ্যাড করলে, অ্যাসিড অ্যাড করলে কি হবে, এখানে একটা এইচ চলে আসবে, তখন এই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে পিএইচ কমালে কি হয়ে যাবে, এটা প্লাসের মতন কাজ করবে, অর্থাৎ নেগেটিভ দিকে ছুটবে। আবার তুমি যদি বেস অ্যাড করো, এখান থেকে একটা হাইড্রোজেন বের করে নেবে, তখন মাইনাস হয়ে থাকবে, সিও মাইনাস হয়ে থাকবে। সো পিএইচ যদি বাড়াও, তখন কি হবে, এ মাইনাস হয়ে থাকবে, এ কি করবে, প্লাস ইলেকট্রনের দিকে ছুটবে। তাহলে এইভাবে কিন্তু তোমাকে কোশ্চেন ডিজাইন করে দেওয়া যেতে পারে, যে একটা আইসোইলেকট্রিক পয়েন্টে থাকা একটি অ্যামাইনো অ্যাসিড আছে, এরকম করে একটা গল্প লিখে দিলাম, লিখে দিয়ে বলা হলো এবার কি করা হলো, তাতে অ্যাসিড অ্যাড করা হলো, এবার বলো কোন ইলেকট্রনের দিকে ছুটবে, বা একটা ডায়াগ্রামেটিক ভিউ করে দেওয়া হলো। সো কনসেপ্টটাকে তুমি কিন্তু ইজিলি করতে পারবে, আর কনসেপচুয়াল এরার থাকলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তাহলে প্রোটিন এর অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তথ্য আমরা এতদূর বললাম। এরপরে আমরা বিশেষ কিছু অ্যামাইনো অ্যাসিড, যাকে আমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে স্টার্ট করব। তো এরপরে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে স্টার্ট করব। আজকের মতন ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আমরা এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে পড়াশোনা স্টার্ট করব। ধন্যবাদ।